আমি একটু আমার বিলাসবহুল জীবনের রুমটা একটু দেখাবো আপনাদেরকে। যে এটা দেখতে পাচ্ছেন, এই যে একটা সোফা 3 জন বসতে পারে, এই সোফাটায় 2 জন বসতে পারে, এবং এই যে দেখেন এই একটা ম্যাট্রিক্স, ওইখানে এই যে একটা বিশাল টিভি, এই যে দামি টিভি, এবং ওইখানে কিছু বই রয়েছে। এখানে এই যে একটা আপনার ইয়া রয়েছে, কি বলে, জামা কাপড় টানানোর আপনার ওই যে একটা রডের আলনার মতো, ওইখানে একটা রশি টানানো রয়েছে। এখানে এই কিছু জামা কাপড় টানানো রয়েছে, ওই যে হেলমেট রয়েছে, যে মোটরসাইকেল চলাফেরা করি, ওই রুমটা চেকটি করতে হয়। এখানে হচ্ছে এই রুমটাতেই মূলত আমি, আমার সাথে ছোট ভাই, এবং এই যে আমার রবিউল, আমাদের বন্ধু এবং ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক প্রস্তাবিত রয়েছে। এখানে আমার ছোট ভাই যে শুয়ে রয়েছে। তো যারা এই যে গুজবগুলো ছড়িয়েছে যে ধরেন বিপিনুর বিলাসবহুল জীবনযাপন করে, এই যে এখানে একটা তোষক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার যেটাকে ডাইনিং বলে ভিআইপি লোকজন বা বড় লোকে, এখানে ডাইনিং। এখানে যেহেতু এই রুমে আপনার কত আপনার 4-5 জনের বেশি ঘুমানো যায় না। মাঝে মাঝে আমার সহযোদ্ধা ছোটো ভাইরা অনেকে আসে, সে কারণে এখানেও অনেকে ঘুমায়। এখানে আমাদের কবি নজরুল কলেজের সভাপতি জাহিদ আছেন, এবং সাবেক সভাপতি বর্তমান কেন্দ্রীয় যুগ্ম জাহিদ আছেন, আমাদের সাইফুল খালতু ভাই আছেন, এবং আমাদের আরও নেতৃবৃন্দ রয়েছে। এটা হচ্ছে এই যে একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন, এটা ফ্রিজ, বিশাল ফ্রিজ, উপরে একটা আছে। এখানে যে বালতি আছে একটা ময়লা ফলানোর জন্য, জুতার একটা বিশাল দামি। তো যারাই যে গুজব ছড়িয়েছে আর কি, যে বিপিনুরের বিলাসবহুল জীবনযাপন করে, একটু দেখানোর জন্য জাস্ট হচ্ছে। এই যে এখানে হচ্ছে 2 রুমের এটা ফ্ল্যাট, এবং এখানে এই যে পাকঘরটা এই যে এই অবস্থা আছে, বিলাসবহুল জীবনযাপন করে। এখানে কি ওদেরকে একটু স্বাভাবিক কী হচ্ছে বলো তো, ওদেরকে একটু স্বাভাবিক রুমটা একটু আমি জাস্ট একটু দেখেন। হ্যাঁ, এখানে আমার যেহেতু রুমে আমার ওয়াইফ আছে, আমি একটু দেখাচ্ছি জাস্ট রুমটা। তো যেটা বলছিলাম যে যাই হোক, আমাদেরকে গ্রেপ্তার করুক আর যাই করুক, আমি একটা কথা বলবো যে বারবার আমাদের দলের নেতাকর্মীদেরকে যে খালেদা জিয়াকে গ্রেপ্তার করার মাধ্যমে বিএনপিকে যেভাবে পঙ্গু করেছে, তাদের রাজনীতিকে যেভাবে নিষ্ক্রিয় করেছে, ছাত্র অধিকার পরিষদ ওইখানে যেতে বলো ওদেরকে একটু। হ্যাঁ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদকে যেন সেইভাবে তারা পঙ্গু না করতে না পারে, আমাদের তারুণ্যের নতুন দ্বারা রাজনীতি যেন তারা বিচ্ছিন্ন করতে না পারে। রাজনীতি জেলখানা, রাজনীতির জন্য পাঠশালাটা অভিজ্ঞতা নিয়ে আসি, সমস্যা নেই। সরকার যদি গ্রেপ্তার করে তাতে আমরা মোটেও বিচলিত নই। তো এই যে এখানে একটা ইয়ে রয়েছে আপনার, এই যে আপনার খানাডুলির আর কি রয়েছে এখানে। এই যে এটা হচ্ছে আমার রুম, এখানে মূলত আমি থাকি। এই যে আমার বাবুটা ঘুমাচ্ছে এখানে, এই যে, আর এখানে এই যে একটা আলনা রয়েছে, কাপড় চোপড় আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার আম্মুটা ঘুমাচ্ছে, আমার একমাত্র মেয়ে তাসফিয়া নুসাফা মামনটায় ঘুমাচ্ছে। এটা হচ্ছিল রুম। তো এই যে যারা এই যে এখানে কিছু দেখতে পাচ্ছেন বইটি, তো এটা দেখানোর উদ্দেশ্য ছিল যে এটা যারা আর কি ছড়িয়েছে, গুজব ছড়িয়েছিল যে বিপিনুরের বিলাসবহুল জীবন, এইটা আপনারা দেখেছেন যে এই ফ্ল্যাটটার অবস্থা। এটা 2 রুমের একটা ফ্ল্যাট, এখানে আপনার 10,000 টাকা ভাড়া, এবং আনুষঙ্গিক বিদ্যুৎ বিল টিল নিয়ে 14,500 টাকার মতো আসে। তো সেই ক্ষেত্রে আমার তো প্রাইভেট কারটা লাগে না, চলাফেরা মোটরসাইকেলে করি, টিএনজিতে করি। আর হচ্ছে যে আপনার আমার ওয়াইফ একটা প্রাইমারি স্কুলের চাকরি করে, আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আমাদের উপাচার্য যাই হোক, তিনি আমাকে বলেছিলেন যে আমার যেহেতু ওয়াইফকে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়টা চাকরির ব্যাপারে মানে চাকরি দেবেন। তো আমি ডাকসুর ভিপি ছিলাম, ওই অবস্থায় যদি আমি একটা চাকরি নেই, আজীবন আমাকে মানুষ বলতো যে ভিপি হয়ে সে তার বউকে চাকরি দিয়েছে, সে কারণে আমি চাকরি নেইনি। কিন্তু ছাত্র নেতা যারা ছিল, বিভিন্ন ছাত্র নেতারা দল ক্ষমতা দেখবেন তাদের বউ, ভাই, বোন, আত্মীয় স্বজন, মামা, খালু, চাচা, চাচি অনেককে চাকরি দিয়েছে। আমার বউ বিশ্ববিদ্যালয়ের চাকরি করলে 40,000 টাকার মতো ধরেন বেতন পেত, বা কিন্তু আমি কিন্তু সেই চাকরিতে তাকে ঢুকাইনি, সে প্রাইমারির চাকরি করেছে। এবং এই বয়সে একটা ইয়ং ছেলে ধরেন, যাই হোক, বউ আছে যেহেতু, চাইলে সে তো ঢাকায় রাখার জন্যই তো সবাই চেষ্টা করে। তো হাজার হাজার কোটি কোটি টাকা থাকলে তার কেউ ওই আপনার 17,000 টাকা, 15-16,000 টাকার চাকরির জন্য তার আপনার ওয়াইফকে বাড়িতে রাখে না। তো যাই হোক, সেগুলো আমার জীবনের একটা বাস্তবতা, যেটা আমি বলছিলাম দেশবাসীকে, আপনাদের সকলের উদ্দেশ্যে। যেই ঘটনায় আমার বিরুদ্ধে মামলা হয়েছে, আমি আবারও বলছি যে চ্যালেঞ্জ করে বলছি যে যদি পুলিশ গ্রেপ্তার করে করুক, এই যাদেরকে আমার সহযোদ্ধা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে যে অভিযোগের সংশ্লিষ্টতা, সেই অভিযোগ প্রমাণ করুক। এখন এখানে তো অনেকেই অনেক ধরনের অভিযোগ বলতে পারে, ধরেন আমি বলতে পারি যে আমাকে অমুকে হত্যার হুমকি দিয়েছে, সেটা তো আমাকে এটা প্রমাণ করতে হবে, তাই না? তথ্য প্রমাণ ছাড়া তো কথা বললেই হবে না। সেখানে আমি আবার বলছি যে হাসান আল মামুন কিংবা নাজমুল সোহাগের দায়ভার আমরা নিব না, বা হাসান আল মামুন কিংবা নাজমুল সোহাগের বিষয়ে আমরা বিস্তারিত জানি না। হাসান আল মামুন বলেছে একই বিভাগের ছাত্র, তার সাথে তার পরিচয় ছিল,
কিন্তু ধর্ষণ বা তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে কিনা সে বিষয়ে আমরা জানি না, সে আমাদের কাছে কিছু বলেও নি। কিন্তু তারপরেও তার সাথে পরিচয় ছিল, সে কারণে তার সাথে কিছু হতে পারে, সেটা আমরা একেবারেই উড়িয়ে দেব না। কিন্তু সেটা হাসানাল মামুন কিংবা প্রশাসন সে ফেস করবে। কিন্তু এখানে ভিপি নূরকে আমি আবারও বলছি, যদি বিন্দু মাত্র এই যে অভিযোগ দিয়েছে, দুটি অভিযুক্ত প্রধান যে তাকে আমি পতিতা বলে প্রচারের হুমকি দিয়েছিলাম, প্রমাণ যদি করতে পারে ফাঁসি নেব স্বেচ্ছায়। যদি প্রমাণ করতে পারে যে তার সাথে আমার নীলক্ষেত দেখা হয়েছিল, আমি এই বিষয়টি মীমাংসার জন্য তার সাথে নীলক্ষেতে বসেছিলাম, এই দুটি অভিযোগের একটি অভিযোগ যদি প্রমাণ করতে পারে, কোনো প্রমাণ দিতে পারে, স্বেচ্ছায় ফাঁসি নেব। সবার সামনে তো বললাম লাইভে, তাই না? আর একইভাবে আমি বলছি যে আমি ইনভেস্টিগেশন করে যতদূর দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্র অধিকার পরিষদের কর্মী আব্দুল্লাহ বাকি, ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি নাজমুল হুদা এবং ছাত্র অধিকার পরিষদের আপনার যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, তাদেরও এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা নেই। নাজমুল কিংবা সোহাগের কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে। আমরা যেটা মোল্লা বিনিয়ামিনের একটা মেয়ের ভাইয়ের সাথে যে একটা অডিও রেকর্ড শুনেছি, সেখানে মেয়ের ভাই একজন হাফেজ, কিন্তু মিথ্যা কথা বলবেন না। চাইলে আপনারাও ওই যেহেতু ভিকটিমের পরিচয় ইতিমধ্যেই গণমাধ্যমে উঠে এসেছে, ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের 4র্থ বর্ষের নাকি ছাত্রী ফাতেমা আক্তার বিথি, এটা তো পরিচয় উঠে এসেছে। তার ভাই মিথ্যা বললেন। তার ভাই বলেছিল সোহাগ তাদের বাসায় যাওয়া আসা করতো, নাজমুল হাসান সোহাগ, তাদের সাথে বিয়ের কথাবার্তাও পাকাপোক্ত হয়েছিল। এবং নাজমুল সোহাগের সাথে যে একটা ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, যে লঞ্চের কেবিনে হাসি খুশিভাবে, যে লঞ্চের কেবিনে যে মেয়েটি যে ধর্ষণের যে অভিযোগ টেনেছিল, সেই লঞ্চের কেবিনে একেবারে হাস্যরসাত্মক। সি, আমরা ধিক্কার জানাই যে যেই এত নাটক যে করছে, যেই দুশ্চরিত্রাহীন যে ধর্ষণের নাটক করছে, মানে বলে স্বেচ্ছায় একজন ছেলের সাথে বিছানায় গিয়ে যে আপনার লঞ্চে হাসি খুশিভাবে, এবং লঞ্চের পাশাপাশি কেবিন, লঞ্চে কি ধর্ষণ করা সম্ভব? পাশাপাশি কেবিন, একটা চিল্লানি দিলে তো আশপাশের মানুষ জড়ো হয়ে যায়। তারপর ধর্ষণ করার লঞ্চে ছিল, তারা নিচে নামে নাই, সেখানে মানুষের সাথে বলতে পারতো না যে ভাই সোহাগ আমাকে ধর্ষণ করেছে, তাকে ধরেন। ধর্ষণ করেছে জানুয়ারি মাসে, এতদিন মামলা করতে পারে নাই, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটা লিখিত অভিযোগ দিতে পারে নাই, প্রক্টরের কাছে একটা লিখিত অভিযোগ দিতে পারে নাই, থানায় একটা মামলা করতে পারে নাই। এগুলো অনেক বিষয় আছে। কাজেই এখন বেগম জিয়ার মতো একজন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, 2 কোটি টাকা 6 কোটি টাকা যে মিথ্যা মামলায় তাকে জেলে নিয়েছে, কাজে সেখান তো আমাদেরকে তো আসলে যুক্তি দিয়ে টিকবে না। তো যাই হোক, যেটা হয় সেটা আমরা দেখা যাক। তবে আমরা এটুকু আমার প্রাণপ্রিয় ভাই বোনদেরকে, আমার সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষীদেরকে আশ্বস্ত করতে পারি যে ডাকসুর ভিপি নূর, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, আব্দুল্লাহ বাকি, নাজমুল হুদা, এই 4 জনের এই ঘটনার সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। হাসানাল মামুন এর ঘটনা আমরা শিওর হতে পারছি না, আর নাজমুল সোহাগের ঘটনা তো আমরা ওইভাবে জানি না। সে আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা নয় যে তার বিষয়ে আমরা জানবো। সেজন্য বলবো, আপনারা বিচলিত হবেন না, আপনার সাংগঠনিক কাজকর্ম অব্যাহত রাখবেন এবং নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক উপায়ে যে সমস্ত কর্মসূচি করা যায় সেগুলো আপনারা করবেন। আমি আবার বলছি যে আপনারা আদালত, যে আদালত জনগণের ন্যায় বিচারকে নিশ্চিত করতে পারতেছে না, জনগণের ন্যায় বিচারকে ক্ষমতাসীন দলের বন্দুকের নলের কাছে জিম্মি দিয়েছে, সেই আদালত ভবন, আদালত প্রাঙ্গণ ঘেরাও করতে পারেন। আপনারা পুলিশ হেডকোয়ার্টার, পুলিশ থানায় স্বেচ্ছায় কারাবরণের জন্য যেতে পারেন। আপনারা গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন, সেটা আপনাদের প্রতি আহ্বান। এবং আপনারা কেউ বিচলিত হবেন না, কারণ অনেকের বিরুদ্ধে এই সরকার বিভিন্ন সময় মামলা করেছে, বেশ কিছুদিন জেলে থেকেছে, তারপর তারা বের হয়ে এসেছে। কাজে আমাদের বিরুদ্ধে যা হয় সেটা দেখা যাক। আপনারা কেউ বিচলিত হবেন না, আপনারা আপনাদের সাংগঠনিক কার্যক্রমে অটুট থাকবেন। এবং দেশবাসীকে বলবো যে আপনারা যদি মনে করেন যে ভিপি নূরের যে আন্দোলন সংগ্রামটা, সেটা এদেশের মানুষের জন্য, এদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য, আইনের শাসনকে নিশ্চিত করার জন্য, আপনারা ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ কর্তৃক সমস্ত কর্মসূচিতে আপনারা দলমত নির্বিশেষে আপনারা অংশ নেবেন। কারণ ভিপি নূর কোনো ব্যক্তি নয়, কোনো সংগঠন নয়। ভিপি নূর এই মুহূর্তে একটা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের একজন নেতা, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য একজন যোদ্ধা। তাকে যদি বেগম জিয়ার মতো আপনার কারাগারে পোড়া যায়, তাকে যদি থামিয়ে দেওয়া যায়, তাহলে অনেক মানুষকেই থামিয়ে দেওয়া যাবে। কাজে সেই বিষয়ে আপনাদেরকে অনুরোধ থাকবে যে রাজনীতি যার যার ভিন্ন মত, কিন্তু আপনারা দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে অনেক সময় আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। ঠিক একইভাবে
আমি আমার এবং আমাদের পাশে দেশবাসীকে চাই, এবং ছাত্র অধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার কর্তৃক ঘোষিত সমস্ত কর্মসূচিগুলো আপনারা পালন করবেন, এটাই আপনাদের প্রতি আমার আহ্বান। আর পুলিশ ভাইদেরকে বলবো, র্যাব, ডিবির যারা বলবেন গ্রেপ্তার করতে, আমি বাসায় আছি, কোনো টেনশন নাই, কিন্তু নাটক ফাটক করা লাগবে না যে তুলে নিয়ে গিয়ে যে তাদেরকে আমরা তুলে নিয়ে আসি, এই সমস্ত করা লাগবে না। আপনারা যদি বলেন, আপনারা অ্যানাউন্স করেন, সংবাদপত্রে বলে দেন, মিডিয়াতে বলে দেন যে বিপিনুরকে আমরা গ্রেপ্তার করব, থানায় যে মানে আত্মসমর্পণ করব যদি আপনারা গ্রেপ্তার করতে চান। সুতরাং সেই ক্ষেত্রে আমি বলবো আমার সহযোদ্ধাদের কোনো বিচলিত হওয়ার দরকার নেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অধিকার আদায়ের সংগ্রামে সামিল হয়ে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের সাথে থাকবেন, এবং তাদের যে সংগ্রাম, তারুণ্যের নতুন ধারা রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্য সেই সংগ্রামকে বেগবান করবেন। সর্বোপরি দেশের গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য, আইনের শাসনকে প্রতিষ্ঠার জন্য দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করবেন। অনেক কথাই আরও বলার ছিল, আসলে সব কথা লাইভ আসলে একসাথে বলাও সম্ভব না, মনেও থাকে না, মোবাইলেও চার্জ নেই, সে কারণে আজকে বলতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার বলছি যে আমি আমার বিরুদ্ধে যদি বিন্দু মাত্র তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারে, স্বেচ্ছায় ফাঁসির দড়ি গলায় পড়ব। এবং একই সাথে বলছি যে আমি আমার সংগঠনের নেতাকর্মীদেরকে তো চিনি, হাসান আল মামুনের বিষয়টা আমরা নিশ্চিত হতে পারতেছি না, আসলে তার সাথে কি কতটুকু কি সম্পর্ক ছিল বা না কি, সেটি যথেষ্ট তথ্য প্রমাণ নাই, যেহেতু হাসান আল মামুনের সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি না ওইভাবে। নাজমুল হাসান সোহাগ আমাদের ছাত্র অধিকার পরিষদের কেউ না, তার বিষয়ে আমরা কিছুই বলতে পারতেছি না। কিন্তু ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল, আবদুল্লাহ বাকি এবং নাজমুল হুদা, তাদেরও এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা নাই। নাজমুল হাসান সোহাগ কিংবা হাসান আল মামুন জড়িত থাকতে পারে বা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে, কিন্তু বাকিদেরকে জড়ানো হয়েছে একেবারেই উদ্দেশ্য প্রণোদিতভাবে। এবং আরেকটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই যে চ্যানেল আইয়ের কিছুদিন আগে আমি একটা টক শোতে গিয়েছিলাম, তৃতীয় মাত্রা, সেখানে একটি প্রোগ্রামে প্রধানমন্ত্রীর, বর্তমান এই প্রধানমন্ত্রীর যে আপনার ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন, তিনি কমেন্টস করেছিলেন যে বিপিনুর তো ধর্ষক, সেই প্রোগ্রামে এসেছে কীভাবে, কয় টাকা দিয়ে। এই আশরাফুল আলম খোকন, এর নাম দিয়েছি আমি গুজব খোকন, কারণ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই লোকটা প্রতিনিয়ত গুজব ছড়ায়, মানে সত্যকে এমনভাবে, মানে মিথ্যাকে এমনভাবে তুলে ধরে, ফেব্রিকেটেড করে যে মনে হয় সত্য। কিছুদিন আগে জাহাঙ্গীরনগরে যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মানিকের যে ধর্ষণ কাহিনী নিয়ে মিথ্যাচার করেছিল, সেই সময়ের বামপন্থী ছাত্র সংগঠনগুলো আন্দোলন চালিয়েছিল, সেই আন্দোলনে ছাত্র ইউনিয়ন প্রতিবাদ লিপি জানিয়েছিল। এই আশরাফুল আলম খোকন বা গুজব খোকন আপনার নিরাপদ সড়ক আন্দোলনে, কোটা সংস্কার আন্দোলনে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়েছিল, যেটা বিএনপি জামাতের আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন। আমরা কি সরকার পতনের আন্দোলন সে সময় করেছিলাম? করিনি। ডাকসু নির্বাচনের সময় এই গুজব খোকন আপনার আমার ছবি, আমাদের সদস্য রাশেদের ছবি, ফারুকের ছবির সাথে বঙ্গবন্ধুর খুনি নূর কি কর্নেল ওই রশিদ, ফারুক, নূর, তাদের সাথে মিলিয়ে প্রচার করেছিল যে ৭৫-এর খুনিরা এই যুগে ফিরে এসেছে। এরকম একটা থার্ড ক্লাস লোক, আমি বলছি ব্যক্তিত্বহীন লোক, কিভাবে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হয় আমার বোধগম্য নয়। তার পরিচয় খুঁজতে গিয়ে আমরা দেখেছি তিনি ছাত্র জীবনে ছাত্রলীগ করেছেন, তারপর চ্যানেলের সাংবাদিকতা করেছেন। আমার মনে হয় বিশেষ করে এই সরকার যেহেতু দীর্ঘদিন ধরে, যেটা বলছি, একটা ভোটারবিহীন সরকার ক্ষমতায় থাকার ফলে এরকম দুর্বৃত্তদেরকে তাদেরকে প্যাট্রোনাইজ করতে হয়, যেমনটা নোয়াখালীর দেলোয়ার বাহিনী, যেমনটি আপনার ওসি প্রদীপ গং, ভারতীয় দালাল ওসি প্রদীপ গং, যেমনটা আপনার ওই যে রাষ্ট্রীয় গুম বাহিনী, ঠিক একইভাবে এরকম কিছু এই খোকনদের মতো কিছু গুজব, প্রতারক, দুর্বৃত্তদেরকেও সরকারি জায়গায় রাখতে হয়। সে কারণেই হয়তো বোধহয় ওই ক্যাটাগরিতে এদেরকে সরকারের আপনার কি বলে আপনার যে আপনার ওই প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিবের পদমর্যাদা এবং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যাই হোক, এগুলো জনগণ যাচাই করবেন। এইসব গুজব খোকনদের গুজবে কান দেবেন না, এবং এই গুজব লীগ যারা গুজব ছড়ায় তাদের গুজবে কান দেবেন না। এবং আপনাদেরকে একটা কথাই বলবো যে জনগণের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আপনারা শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করবেন, এবং ছাত্র যুবক শ্রমিক ভাইদের প্রত্যেকটা কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন, এবং আবারও আমার নেতাকর্মীদেরকে মনোবল অটুট রেখে সাংগঠনিক কার্যক্রমকে চালিয়ে যাওয়ার জন্য, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে চালিয়ে যাওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।